হ্যালো দর্শক, আজকের বিশেষ খবর হলো তমলুকের স্থানীয় সংবাদ নিয়ে। বর্তমান যে লোকসভা নির্বাচন শুরু হয়েছে তাতে প্রধানত দুটি দল, এক হলো তৃণমূল আর এক হলো বিজেপি। বিজেপির যিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নাম হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম বলি, এ হেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি রাজনীতিতে সম্পূর্ণ নবীন, তাকে কেন এখানে প্রার্থী করলো বিজেপি? প্রথম প্রশ্ন দেখতে হবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের ব্যাকগ্রাউন্ড কি। আমরা সকলেই জানি উনি একজন প্রথিতযশা হাইকোর্টের বিচারক অনেকেই হয়, কিন্তু তার স্বল্প পরিসর বিচারকের জীবনে তিনি একটা নতুন দিক নির্ণয় করে দিয়েছেন বলা যেতে পারে। স্বাধীনতার উত্তর সময়ে ভারতবর্ষে শিক্ষা সংক্রান্ত এত বড় স্ক্যাম এই প্রথম হয়েছে। শুনলে অবাক হবেন, বা পুরোটা অবাক হবেন না হয়তো এই মুহূর্তে। একসঙ্গে তিনি 30,000 শিক্ষকের চাকরি ক্যান্সেল করেছিলেন। কিসের জন্য ক্যান্সেল করেছিলেন? তাদের প্রপারভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ইভেন যারা প্যানেলে উপরের দিকে ছিল তাদেরকে কাউকে না নিয়ে, অর্থের বিনিময়ে হোক বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হোক, সব থেকে নিকৃষ্টতম যাদের মেধা তালিকায় একবারে নিচের দিকে মতলব যারা শূন্য পেয়েছে, তাদেরকেও শিক্ষকতার চাকরিতে নেওয়া হয়েছে। তা এই যে এত বড় একটা দিক নির্ণায়ক বিচার বা আদেশ দেওয়ার মতো ক্ষমতা উনি রাখেন। এবারে বলি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার আর্লিয়ার জীবন, তার পড়াশোনা শুরু হয় মিত্র ইনস্টিটিউশন মেন কলকাতাতে। পরবর্তীকালে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং সেটা তিনি হাজরা ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন, এবং ওনার যে প্রথম কেরিয়ার শুরু হয়েছিল সেটা যে ডব্লিউবিসিএস অফিসার হিসাবে। কিন্তু রক্তে যার আইন, সে ওই ডব্লিউবিসিএস অফিসারের পদে থাকবেন কতদিন? উনি কিছুদিন পর ডব্লিউবিসিএস চাকরি থেকে রেজিগনেশন দিয়ে কলকাতাতে উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন এবং 2018 সালে উনি অ্যাডিশনাল জাজ হিসাবে সাময়িক জয়েন করেন এবং 2020 সালে উনি পার্মানেন্ট জাজ হিসাবে কাজ করতে থাকেন কলকাতা হাইকোর্টে। ওনার জীবনের যে স্বল্প পিরিয়ডের মধ্যে উনি একটা দৃষ্টান্ত রেখে, উদাহরণ দিয়ে যে রায়টা দিয়ে গেছেন সেটা যুগান্তকারী বলা যায়। এ পর্যন্ত কোনো জাজের এ সাহস হয়নি একসঙ্গে 30,000 চাকরি সম্পূর্ণ উনি ক্যান্সেল করেছেন। তার কারণটা আপনারা শুনলে
আঁতকে উঠবেন যে শিক্ষা জগৎটাকে আমরা দেশের বা সমাজের মেরুদণ্ড বলি, সেখানে কম্প্রোমাইজ করতে করতে বর্তমান যে শাসক দল দুধটা বাদ দিয়ে সমস্ত জলটাকেই তুলে নিয়েছে। এবং তাহলে আপনারা বুঝতেই পেরেছেন, যদি 30,000 শিক্ষক, জল মেশানো শিক্ষক থাকে, তাহলে 30,000 স্কুলের ভবিষ্যৎ নষ্ট। তাহলে 30,000 স্কুলে কত লক্ষ ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হলো। চাকরি দেওয়াটা দোষ নয়, মেধা কম থাকলে যদি চাকরি দেওয়ার বাধ্যবাধকতা থাকে, সেই চাকরিটা সরকার অনেক অন্য উপায়ে দিতে পারতেন। কিন্তু শিক্ষার জগতে এই লোকগুলোকে নিয়ে এসে একটা প্রজন্ম শেষ হয়ে গেল। কারো চাকরি তো খাওয়ার ব্যাপার কেউ সমর্থন করবে না, তাদের তো কোনো দোষ নেই। তাদেরকে নেওয়া হয়েছিল কিসের বিনিময়ে, সেসব অন্য কথা। কিন্তু সমাজের ক্ষেত্রে তাদের অবদানটা পজিটিভ তো হওয়ার কোনো চান্স নেই, ইভেন নেগেটিভ হবে। সেই জায়গায় ওনার যে রায়, সেই রায়টা একটা যুগান্তকারী রায় হয়েছে। এবং উনি 2024 সালে 5 মার্চ উনি রেজিগনেশন দিয়ে সক্রিয় রাজনীতিতে এসেছেন এবং উনি তমলুক লোকসভাতে দাঁড়িয়েছেন। এহেন মানুষ যখন রাজনীতিতে আসেন, তা সমাজ তাদের কাছ থেকে অনেক কিছুই আশা করবে। কারণ আজকের যে সমাজ জীবন, সেখানে স্বার্থের রাজনীতি। যদি আপনি ধরতে পারেন যে ওনার বিপরীতে, বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে যিনি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, তার ব্যাকগ্রাউন্ড কি বলতে গেলে কিছুই নয়। ইভেন সাংগঠনিক দিক থেকে যদি দেখা যায়, রাজনীতিতে সিনিয়র হিসাবে ক্লেম করেন, কিন্তু একটা পঞ্চায়েতেও উনি দাঁড়াননি। তাহলে সেখানে ওনার না আছে আগের অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, ব্যক্তিগতভাবে চিন্তা, এবং সবথেকে রিসেন্ট যে উনি বক্তব্য রেখেছেন, সেটা খুবই নিম্ন রুচির বক্তব্য রেখেছেন, যেটা আপনারা নিশ্চয়ই টিভি এবং দূরদর্শনের মাধ্যমে জানতে পেরেছেন। একটা আদিবাসী দলিত কন্যা, যাকে মাননীয় প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করেছেন লোকসভা নির্বাচনের জন্য, তাকে কিভাবে জনসমক্ষে হেয় করার জন্য তার সমস্ত পার্সোনাল ডেটা পাবলিক পোর্টালে নিয়ে আসা হলো। প্রথম প্রশ্ন, কারো প্যান কার্ড, আধার কার্ড, আইডেন্টিটি পার্সোনাল পোর্টালে নিয়ে আসা খুবই গর্হিত কাজ। দ্বিতীয় প্রশ্ন, যে গর্হিত কাজটাকে যুক্তি দেওয়া হচ্ছে যে উনি নাকি সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা, তাহলে উনি কেন সরকারের বিরুদ্ধাচরণ করছে? তা এখানে বলা যেতে পারে যে যখন কেউ সরকার থাকে, তা সরকারের স্কিমের যে উপভোক্তা হবে সেটা জনগণের জন্য। কারণ সরকার কোনো ব্যক্তি বা কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি 10 কোটি লোকেরই মুখ্যমন্ত্রী, কোনো পার্টিকুলার দলের মুখ্যমন্ত্রী নয়। আর সেই সরকারের যে কর্মকাণ্ড বা যে স্কিম আছে, সে যে কোনো লোকই সেটা ব্যবহার করতে পারে। তাহলে এটা কতটা নিম্ন রুচির একটা বক্তব্য জনসমর্থনে রেখেছেন, সেটা আপনাদের কাছে বিচারের জন্য থাকলো। ভবিষ্যতে ভোটের ফলাফল অনেকে অনেক কিছুই বলছে,
এ দল বলছে আমাদের ক্যান্ডিডেট 2 লক্ষ ভোটে নির্বাচনে জয়লাভ করবে, আরেকজন বলছে 2 লক্ষ ভোটে জয়লাভ করবে বা 3 লক্ষ ভোটে জয়লাভ করবে। ভোটের রেজাল্ট যাই হোক না কেন, আগামী দিনে আপনাদের চিন্তা করতে হবে যে এটা কেন্দ্রীয় সরকারের লোকসভার ভোট, এটা স্থানীয় ইস্যু যেমনও থাকবে, অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল লেভেলের বক্তব্য রাখার মতো একজন লোকেরও দরকার আছে জিতে যাওয়ার পরে। কে সরকার গঠন করবে সেটা দূরের কথা, একটা বক্তব্য বিগত দিনে আমরা যদি দেখি, সেইভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা বর্তমান শাসক দলের এমপি হয়েছেন সেইভাবে দাগ কেটে কেউ লোকসভায় বক্তব্য রাখতে পারে না। তাহলে লোকসভায় যখন আলোচনা হয়, সেই বক্তব্যতে যদি বিশেষভাবে আলোচনা না করা থাকে, তাহলে স্থানীয় লেভেলের যে সমস্যা, সেই সমস্যাটাকে হাইলাইট করবেন কি করে, বা সেখানের উন্নয়নের জন্য চেষ্টা করবেন কি করে। তা এই পর্যন্ত আজকে আমরা যেটা ডিসকাস করলাম, পরবর্তীকালে আমাদের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নিয়ে ভোটের খবর বা অন্যান্য খবর নিয়ে আমরা আলোচনা করব।